আচ্ছা, তো এই যে পিপিএম, পিপিবি, পিপিটি যে পার্টটি আছে, এটি এডমিশন টেস্টের জন্য, এইচএসসির জন্য, সবকিছুর জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এটি আমাদেরকে শিখতে হবে। আজকের ক্লাসে আমরা এটা শিখবো। আশা করা যায় যে এক ক্লাসে এই কনসেপ্টটা তোমাদের কাছে একদম সহি ও শুদ্ধভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে এটি কোত্থেকে এসেছে, বা পিপিএম, পিপিবি, পিপিটি এগুলো আসলে কি। এগুলো আর কিছুই না, এগুলো হলো ঘনমাত্রা প্রকাশের একটা পদ্ধতি। এগুলো হলো ঘনমাত্রা প্রকাশের ঘনমাত্রা প্রকাশের একটা পদ্ধতি। আচ্ছা, পদ্ধতি বলতে বিষয়টি কিরকম? ধরো এমনি ঘনমাত্রা পরিমাপের একক কিন্তু সব সময় মোল পার লিটার, একক মোল পার লিটার। তো এই মোল পার লিটারকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এম, অর্থাৎ মোল পার লিটার থেকে আমরা এটাকে ক্যাপিটাল এম লিখলেও বুঝাই এর ভিতর মোল পার লিটার আছে। তো এই যে আমরা ঘনমাত্রা প্রকাশের এক পদ্ধতি পিপিএম লিখলাম, ধরো আমি যদি বলি উদাহরণ হিসেবে, মনে করো একটি দ্রবণে ঘনমাত্রা 10 ক্যাপিটাল এম, তার মানে বুঝায় এটা আমরা 10 মোল পার লিটার। এটা না হয় বুঝলাম, তাহলে পিপিএম ব্যাপারটা কি? তো আমরা যেমন এরকম দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। তাহলে আমরা যদি বলি একটি খুঁটির দৈর্ঘ্য বা একটা লাঠির দৈর্ঘ্য 10 মিটার, আমরা চাইলে এটাকে 100 সেন্টিমিটার, 10 মিটার না বলে এই মিটারের জায়গায় এটা কনভার্ট করে এখানে সেন্টিমিটার লিখতে পারি, আবার চাইলে মিলিমিটার লিখতে পারি। তার মানে কিরকম? এই যে এই জিনিসটাকে গুণ ভাগ করে আমরা যেমন এককগুলো চেঞ্জ করতে পারি, ঠিক সেই রকম ভাবে আমরা এই যে এখানে মোল, ক্যাপিটাল মোল পার লিটার আছে, তাইলে আমরা এই সংখ্যাটাকে এখানে পিপিএম ইউনিট লিখতে পারি। আর একটাকে চাইলে পিপিবি ইউনিট লিখতে পারি, আর একটাকে চাইলে পিপিটি ইউনিট লিখতে পারি। এখন কথা হলো, আমাদের এই যে একটা জিনিসের মোল পার লিটার থেকে, যেমন দৈর্ঘ্য পরিমাপের একক মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে 100 দ্বারা গুণ বা ভাগ বা এই ধরনের প্রসেস গুলো করতে হয়। তাহলে এটার জন্য কি আসলে প্রসেস কি? এই যে মিলিমিটার থেকে পিপিএম এ নেওয়ার জন্য যে প্রসেস আছে, অথবা পিপিএম থেকে পিপিবি তে নেওয়ার যে প্রসেস আছে, পি থেকে পিপিটি তে নেওয়ার যে প্রসেস আছে, সেইগুলোই মূলত আজকের আমাদের আলোচ্য বিষয়। আমার ধারণা আমি এই বিষয়টি বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি। ওকে, প্রথমে আমরা আসি পিপিএম দ্বারা আসলে কি বোঝায়। পিপিএম এইটা দ্বারা বোঝায় পার পার মিলিয়ন। এই পার্টস পার মিলিয়ন যেটা আছে, অর্থাৎ 1 মিলিয়নে কত সেটা। তো এই মিলিয়নের যে একটা গাণিতিক রূপ সেটা হলো 10⁶, অর্থাৎ 1 মিলিয়ন সমান 10⁶। আচ্ছা, এবার আসে পি পিবি ইকুয়ালস টু হয় পার পার বিলিয়ন। এটা হলো 10⁹ এবার আসে পি পিটি, এটা পার পার ট্রিলিয়ন। এটা বুঝায় 10⁻²। এখন আমরা এর মধ্যে একটা গাণিতিক ইকুয়েশন খুঁজে বের করি। সেটি হলো, দেখো এখানে যে 10⁶ যে আছে, এটা মানে কিন্তু আমরা 10⁶ না লিখে আমরা এটাকে লিখতে পারি পিপিএম। তাহলে এটাকে আমরা আরেকটু সহজ করে লিখলে 1 পিপিএম, অর্থাৎ পিপিএম
ইন্টু 10⁻³ লিখলে সেটি কিন্তু একটা পিপিবি হয়ে যায়। কেন? 1 ppm এর ভেতরে কিন্তু 10⁶ আছে। তো 10⁶ এর সাথে যদি 10⁻³ গুণ করা থাকে, তাহলে এটা কিন্তু 10⁹ কে এক্সপ্রেস করে। ঠিক একইভাবে আমরা এটাকে যদি 1 ppb ইন্টু 10⁻³ লিখি, সেটাকেই কিন্তু আমরা আবার পিপিটি লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা সরল একটা লাইন করলে যেটি দাঁড়ায়, কেউ যদি কোন একটা শিক্ষার্থী, যদি তাকে বলা হয়, ধরো একটা উদাহরণ আমরা এরকম দিতে পারি, এক্সাম্পল 3। মনে করে এটা এরকম হলো যে ওকে বলা হলো সালফিউরিক অ্যাসিডের, ধরো তোমাকে আমি এটাকে আরো 2 মোলার H2SO4 এর ঘনমাত্রা ppm, কমা ppb, কমা পিপিটি এককে প্রকাশ করো। এটা ধরো একটা প্রশ্ন। এই যে এটা ppm, ppb, পিপিটি এককে যে প্রকাশ করতে বললো, তো এটার জন্য দেখো আমাদের কয়টা কাজ করতে হবে। এটার 2 মোলার যেটি আছে, 2 ক্যাপিটাল M, এই রাশিটা একটা ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিডের। এটাকে ppm বানাতে হবে, তারপর এখানে পিপিবি বানাতে হবে, একে পিপিটি বানাতে হবে। তো এখন আমি আসলে সরল যে লাইনটি বোঝাতে চাই সেটি হলো, আমরা এখনো হয়তো পিপিএম কিভাবে ডিটারমাইন করে সেটা শিখি নাই, বাট আমরা যদি শিখে যাই তাহলে কিন্তু আমরা সেটা শেখার পর যে কাজটি আমরা করতে পারি সেটি হলো, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমি পিপিএম মনে করো যা পাইলাম পাইলাম, তার সাথে যদি আমি 10⁻³ গুণ করে দিলে সেটা কিন্তু পিপিবি হয়ে যাবে। আবার আমরা যদি পিপিবি যেটা পেয়েছি তার সাথে যদি 10⁻³ গুণ করে দেই, তাহলে আমরা কিন্তু পিপিটি পেয়ে যাব। অথবা আমরা যদি যেটা পিপিএম পেয়েছি তাকে যদি 10⁶ দ্বারা গুণ করে দিই, সরাসরি আমরা তাকে পিপিটি থেকে ওকে পেয়ে যাব। তাহলে এখন আমাদের চ্যালেঞ্জ হলো যে কিভাবে আমরা পিপিএম ইউনিটটা বের করব। ওকে, সেটা পারলে আমরা আশা করি যে এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরা দিতে পারবে। আমি সেটির একটা জিনিস তোমাকে একটা লাইন বুঝাই, সেটি হলো, এই লাইনটি আজকে টোটাল ক্লাসের এই ব্যাপারটি সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা একটা হচ্ছে আমাদের ম্যাগনেট পার্ট অর্থাৎ চুম্বক অংশ। এটা এটা মনে রাখলেই তোমার সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা যেটাকে এতক্ষণ ধরে পিপিএম বললাম, সেই পিপিএমটার আরেকটা এক্সপ্রেশন আছে, সেটি হলো 1 মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু 1 ppm। অর্থাৎ আমরা যে মিলিগ্রাম পার লিটার যদি কোনো জায়গায় পাই, সেটা আসলে ppm কেই বোঝায়। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, ধরো 10 মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু 10 ppm। তো আমরা যদি এই যে 10 ppm কে যদি তোমাকে পিপিবি করতে হয়, তাহলে 10⁻³ দ্বারা গুণ করবে। পিপিটি করতে হলে 10⁶ দ্বারা গুণ করবে। আশা করছি যে আমি 10 মিলিগ্রাম পার লিটার, 1 মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু 1 ppm, এটা বুঝতে পেরেছি, বুঝাইতে পারছি। এখন বিষয়টি দেখ, যেমন একটু আগে আমি যেটা দিলাম যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হলো 2 মোল। ধরো ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিডের এস ইকুয়ালস টু কি দেওয়া ছিল, এটা একটু কেটে দেই, শুধু 0.2 না, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যেহেতু 2 ক্যাপিটাল M দেওয়া ছিল, তাহলে আমি এটাকে এখন কি লিখতে পারি, এস ইকুয়ালস টু 2, এটাকে আমি মোল পার লিটার লিখতে পারি। এবার চাইলে এস ইকুয়ালস টু, এবার দেখো কিন্তু আমাদের মেইন টার্গেটটা কি, আমাদের এইখানে যেটি মোল পার লিটার আছে তাকে যদি আমরা মিলিগ্রাম পার লিটারে নিয়ে যেতে পারি,
তাহলে কিন্তু আমাদের এটি যেটি দাঁড়ায় সেটি হলো যে পিপিএম হয়ে যাবে। কারণ আমরা তো জানি 1 মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু 1 পিপিএম, অর্থাৎ যাহাই মিলিগ্রাম পার লিটার তাই পিপিএম। অর্থাৎ আমরা সরাসরি কোনো পিপিএম বের করতে পারবো না, কিন্তু আমরা যদি তার একককে মিলিগ্রাম পার লিটারে নিয়ে যেতে পারি সেটি অটোমেটিক পিপিএম হয়ে যাবে। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, দেখো পার লিটার কিন্তু ঠিক আছে, কথা খুবই বুঝতে হবে। পার লিটারে আমাদের কোনো প্রবলেম নাই, বাট আমরা যদি সামহাও এই যে মোল যেটি আছে সেই মোলটাকে যদি আমরা মিলিগ্রামে নিতে পারি, তাহলে কিন্তু সেটি পিপিএম হয়ে যাবে। তো এখন আমাদের টার্গেট হলো প্রথমে মোলকে মিলিগ্রাম বানানো। এখন মোল থেকে আসলে মিলিগ্রাম বানানোটা যায় না, সেজন্য মোল থেকে আগে তাকে গ্রামে নিতে হয়, গ্রাম থেকে তাকে মিলিগ্রামে নিতে হয়। তো মোল থেকে যে গ্রামে নেওয়া, এই ফর্মুলাটা হলো যে তার মধ্যে আণবিক ভর দ্বারা গুণ করলে ওই যৌগের, তখন সেটা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে চলে আসে। অর্থাৎ আমরা কি জানি, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর H2SO4 এর আণবিক ভর আমরা জানি যে M=98। এটা তো সবারই জানার কথা, আমি আর শেখাচ্ছি না দেখে। তো অর্থাৎ যেই এসিডটির বা যে যৌগটির ঘনমাত্রা দেওয়া ছিল, তার ঘনমাত্রার সাথে যদি আমরা তার আণবিক ভর গুণ করি, তাহলে সেটি যেটি হয়ে যাবে সেটি হলো তার 2 × 98। তাহলে তখন যেহেতু আমি 98 গুণ করলাম, তখন এটার মোল থাকবে না, সেটি হয়ে যাবে গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার মানে কিন্তু পিপিএম না, মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে পিপিএম। তাহলে গ্রাম থেকে এখন আমাদের করতে হবে মিলিগ্রাম। মিলিগ্রামে গুণ করতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তখন কি হবে? S=2 × 198 × 10⁻³ তখন এই গ্রামটি এখন হয়ে গেছে মিলিগ্রাম পার লিটার। এই যে আমরা যেটি মিলিগ্রাম পার লিটার পেয়েছি, এটি হলো আমাদের পিপিএম। অর্থাৎ আমরা যদি একটু গুণ করে দেখাই মানটি কত আসছে, 2 × 98 × 10⁻³ এটির রেজাল্ট আসে যেটি, সেটি মিলিগ্রাম পার লিটারে আসবে। আর এটাকে আমরা পিপিএম হিসেবে হিসেব করতে পারবো। 2 × 98, তাহলে কত আছে 1। আমি আরেকটা কালার চেঞ্জ করে দেই, যে S=, যেটি আসলো সেটি হলো 196,000। বাট এই যে মিলিগ্রাম পার লিটার, এটিকে আমরা, যা আরেকটা লাইন সুবিধার জন্য আবার মিলিগ্রাম পার লিটার আমি লিখতে পারি। তাহলে এই যে মিলিগ্রাম পার লিটার, এটি হবে যে পিপিএম, অর্থাৎ S=196,000 পিপিএম। তাহলে এই আমরা কিন্তু এখন এই এককটাকে পেয়ে গেলাম। এখন এখন কেউ যদি বলে যে এটাকে পিপিবি তে প্রকাশ করো, তাহলে এই যে মানটি আমি পেলাম তার সাথে 10⁻³ গুণ করে দিলে এটা পিপিবি হয়ে যাবে। আবার এটা যেটা পাবো, অর্থাৎ এইখানে যেটা পাবো, অর্থাৎ এখানে আরো 3টা শূন্য আসবে। আমি যদি এটা একটু তোমাদের লিখেও দেই যাতে অনেকে রেকর্ডেড ক্লাস দেখবে, তাহলে এটির জন্য আসবে 196,000। তাহলে এটার সাথে আরো 3টা জিরো গুণ হলে 196, 5টা জিরো, তখন এটা হয়ে যাবে পিপিবি। তাহলে এইভাবেই কিন্তু এই ব্যাপারটা। তো আমাকে একটু তোমাদেরকে বলতে হবে যে তোমরা কি এই ব্যাপারটি বুঝতে পেরেছো এখন? ইয়েস স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ দিব যেটি বইতে এসছে, সেটি তোমাদেরকে পারতে হবে এখন। তো যদি সেটি পারো তাহলে আমি ধরে নিব যে আমি যেটি এতক্ষণ ধরে তোমাদের পড়ানোর চেষ্টা করলাম সেটি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো একটা সেলফ টেস্ট। আমি বই থেকে এই
আচ্ছা, এটা তোমাদের পারার কথা বলা হলো। এবার না, এখানে কিন্তু আবার তোমাদের একটা বিষয় জানতে হবে। দেখো, আমরা এখন যে সিস্টেমটা শিখালাম সেটা দিয়ে তুমি যদি মোল পার লিটার ইউনিটে কিছু দেওয়া থাকে, তার থেকেই তুমি তাকে পিপিএম বানাতে পারো। পিপিএম বানাতে পারো। এখন এমন হলো যে তোমার ঘনমাত্রার ইউনিটটা পিপিএম এই দেওয়া নেই, সরি, মোল পার লিটারে দেওয়া নেই। যেমন আমি সেরকম একটি প্রশ্ন তোমাদেরকে যদি দিই, যদি বলা হয় 10% Na2, অর্থাৎ সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা ppb এককে কত? তোমরা কি এটা পারবে নিজেরা? ইয়েস স্যার, পারবো। এটা চেষ্টা করো তাহলে। স্যার, অনেক বড় একটা সংখ্যা আসছে। ওকে, অনেক বড় সংখ্যা আসতে পারে, নো প্রবলেম। এদের ক্ষেত্রে এরকমই হয়। তো আলোককে গেটিং আনসার। হ্যালো। স্যার, স্যার 9995800। আচ্ছা, ইয়েস, তোমরা যেটি পেয়েছো সেটি আমরা আমরা এখন যেটা করে দিব তার সাথে মিলে কিনা আমরা দেখবো। তো তোমরা একটু মাইক্রোফোন গুলো অফ করো, এটা একটু নয়েজ আসতেছে। তো এখন দেখো, মানে এটাতে যেটা একটু এক্সট্রা অসুবিধা সেটি হলো, আগেরটা বেশ সুবিধারই ছিল, কারণ এটার মধ্যেই মোল পার লিটার ছিল। তো এখন এটাতে কি হবে? এটাতে যেটি হবে যে তোমার সলভের দিকে যদি আমরা যাই, হ্যাঁ, তো এখন এটাতে এস কি দেওয়া আছে? এস দেওয়া আছে, সেটা হলো 10%। ঠিক আছে, এসই তো দেওয়া আছে, তাই না? এটা 10% দেওয়া দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের পার্সেন্ট থেকে কিভাবে মোল পার লিটার আমরা বের করব সেটা আমাদেরকে জানতে হয়। তো সেটি হলো, এই যে পার্সেন্টে দেওয়া থাকলে আমরা এস কে ডিটারমাইন করি একটা সূত্র আছে। এটা আমরা তোমাদেরকে যখন পিএইচ এর ম্যাথ করাইছিলাম তখন আমরা এটা শিখাইছিলাম, যদি এটি একটা শর্টকাট ফর্মুলা। এটা ছিল যে এস ইকুয়ালস টু পার্সেন্ট ইন্টু 10। তোমরা এটার আরো যে এটা যেখান থেকে এসছে ওই সূত্রটাও তোমরা ব্যবহার করতে পারো। পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তো এখানে ক্যাপিটাল এম মানে হলো যে আণবিক ভর। আণবিক ভর। ওকে। তো এখন দেখো যে এখানে যেটা আসলো, তাহলে আমাদের আগে এই সূত্রটা দিলে আমরা এটার এককটা পেয়ে যাব, পার্সেন্টটা চলে গিয়ে মোল পার লিটার কিন্তু হয়ে যাবে। তো এখানে পার্সেন্ট ছিল কত? 10 ইন্টু, এটা তো সূত্রের 10 বসবে। ক্যাপিটাল এম মানে Na2CO3 এর জন্য আসে 106। তোমরা কি এটা করছো এইভাবে? এখানে এস এর মান কত পেয়েছো? হ্যাঁ,
স্যার 0.943। তা আমি একটু করে দেখি, 100 ÷ 106 তাহলে 0.943, হ্যাঁ ঠিক আছে, 0.943, 0.943। এখন এই এককটা আর পার্সেন্ট নাই, এই কাজটি করার কারণে এই পার্সেন্টটা এখন মোল পার লিটারে কনভার্ট হয়ে গেছে। তো এখন এই যে মোল পার লিটারে কনভার্ট হয়ে গেল, আমাদেরকে যেটি করতে হবে, মোল পার লিটার থেকে কোনো আগে প্রসেসে আমাদেরকে যাইতে হবে। তো এখন মোল পার লিটার থাকলে তাকে পিপিএম বানানো তো খুবই সোজা। আমি তার জন্য তোমাকে যদি আরো একটি সহজ ফর্মুলা দেওয়ার চেষ্টা করি, তাহলে পিপিএম ইকুয়ালস আমরা চাইলে এভাবেও লিখতে পারি, যে অনেক বড় পরিসরে না গিয়ে যদি এমসিকিউতে আসে, সেটি হলো যেটা মোল পার লিটারে যে মানটি দেওয়া আছে এটার সাথে ক্যাপিটাল এম গুণ করবে, ইন্টু 10⁻³ গুণ করলে এই মানটি হয়ে যাবে। আশা করছি যে তোমরা এই রেইন ফর্মুলাটিও বুঝতে পেরেছো। তো এখন সেই কাজটা আমরা অ্যাপ্লাই করি এখানে। দেখো যে এস ইকুয়ালস টু যেটি আসবে সেটি হলো 0.943 ইন্টু 106 ইন্টু 10⁻³। এখন এটা আমরা এক লাইনে এই অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে এস ইকুয়ালস টু যে মানটি আসবে সেটা হবে ইন্টু 106 ইন্টু, ইয়েস, এটার জন্য 0.000, কয়টা জিরো আসবে দেখো, 2 4 6টা জিরো আসবে, তারপরে আসবে 8 9 পিপিএম। তো কিন্তু আমাকে কিন্তু এই কোশ্চেনে পিপিএম জানতে চাই নাই, বাট আমাদেরকে পিপিএম বের করতে, পিপিবি বের করতে হলে কিন্তু পিপিএম জানতে হয়। তো সেই জন্য আমরা এই মানটি যেটি পাবো সেটি হলো এস ইকুয়াল টু 0.089 ইন্টু 10⁻³ দেন পিপিবি, এবং এটি হলো অ্যান্সার। এটা কি তোমাদের মিলেছে? বলো এটা কি তোমাদের মিলছে কিনা, এটা। জি স্যার, মিলছে। ওকে ফাইন। তো আশা করছি যে আমাদের আসলে এখানে পিপিএম এর প্রবলেমের এগুলো তার প্রবলেম থাকবার কথাও না। বাট এই ক্লাসটি আমাদের একটু ইয়াতে দিতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটু তোমরা ওয়েট করো, যে আমি একটা অঙ্ক এখানে আসলে আগে থেকে খুঁজে রাখি নাই পিপিএম এর অঙ্কটা দেওয়ার জন্য। এরকম আরেকটা অঙ্ক যদি তোমাদেরকে দেই, সেটি হলো যে তোমাদেরকে যদি এরকম দেয় যে, বললো, ও, এটা আমি অবশ্যই আমি নিজে থেকে বানাই দিচ্ছি, বাট সংখ্যাগত ইয়ার নাও থাকতে পারে। প্রবলেম 04, মনে করো NaOH দ্রবণের পরিমাণ 5 গ্রাম হলে দুইশো মিলিলিটার দ্রবণে এর ঘনমাত্রা পিপিএম এককে কত? নিজেরা পারবে এটা? আগে তোমরা চেষ্টা করে দেখো।
আচ্ছা, এটার জন্য আমি বলি, এটি যদি খুব প্রপার একটা কোয়েশ্চেন হয় না, যেটা আমি আমার মনের মতো করে দিয়েছি, বাট আমরা এটার বেসিকটা একটু শিখতে চাই। সেটা হলো যে এটার আসলে গণমাত্রা দেওয়া নেই। তো ঘনমাত্রা দেওয়া নাই, তো তাহলে আমরা আসলে কি করতে পারি? এটার সামহাও একটা সমাধান তো আমাদেরকে করতেই হবে। তো করার জন্য আমাদের এটার জন্য একটা কাজ করা যায়, যে এন ঘনমাত্রা বের করার একটা সূত্র আছে, এস এন ইকুয়াল টু এস বাই ভি একটা সূত্র ছিল। তো ওই সূত্রটাকে আমরা একটু এখানে অ্যাপ্লাই করতে পারি, যে ঘনমাত্রা ডিটারমাইন করার। তাহলে ধরো যে আমি বললাম যে এটারও এস হিসেব করি, এস ইকুয়ালস টু হলো এন ভাই বি, বাট বি মাস্ট বি ইন লিটার ইউনিট। অর্থাৎ আমাদের মোল পার লিটার তো পেতেই হবে যদি আমরা পিপিএম করতে চাই। কিন্তু এখানে যেটি হলো যে এখানে আসলে এন এর মানটি দেওয়া নেই, এন এর মানটি যেহেতু দেওয়া নেই, কিন্তু এখানে যেটি দেওয়া আছে সেটি হলো একটা জি এর মান দেওয়া আছে, সেটা হলো যে 5 গ্রাম। তো এটা পেলে আমাদের যে কাজটি করতে হয়, এটার ক্যাপিটাল এম বের করতে হয়। তো ক্যাপিটাল এমটা বের করার পর আমরা এখানে ডাব্লিউ বাই ক্যাপিটাল এম লিখে বি লিখলে লিটার ইউনিটে, এখানে আমরা এস এর একটা মান পাবো, যেটা চলে আসবে মোল পার লিটারে। তো ওই যে মোল পার লিটারে যে মানটি পাবো, সেটাকে আমরা আবারও তার আণবিক ভর দ্বারা গুণ করব এবং 10⁻³ দ্বারা গুণ করব, তখন সেটি পিপিএম হয়ে যাবে। এটা কি আমরা বুঝাইতে পারছি কিনা দেখো। এতটুকু যদি তোমরা বুঝে থাকো, তা আমার ধারণা যে বইতে যতগুলো পিপিএম এর প্রবলেম আছে, বিশেষ করে রয়্যাল গাইডের যে প্র্যাকটিসিং পার্টের মধ্যে এবং প্রতি বছর আসা কোয়েশ্চেন গুলো যদি তুমি আজকের পরে অ্যানালাইসিস করো, দেখবা যে সবগুলো পিপিএম, পিপিবি, পিপিটির সকল অঙ্ক তুমি পারবে। এবং এটি অত্যন্ত চমৎকার একটা কনসেপ্ট, এবং যার থেকে প্রত্যেক বছর এমসিকিউ, সিকিউ এবং এডমিশন টেস্টে কোশ্চেন হয়। তা আমার ধারণা এই ক্লাসটি করার পর তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো যেহেতু সব স্টুডেন্ট আজকে প্রেজেন্ট নাই, যেহেতু আজকে এখনো দেশে খারাপ অবস্থা, তো তারা হয়তো ঘুম থেকে উঠতে পারে নাই রাতে, রয়ের একটা গুজব বলে আমাদেরকে সারা রাত ঘুমাতে দেয় নাই। হ্যাঁ, তো এই জন্য আসলে আমি নিজেও ঘুমাই নাই খুব একটা রাতে। তো আমরা আমরা আজকে এতটুকু পর্যন্ত শেষ করব, তবে আমরা এখানে আমরা পিপিএম এর সকল পার্ট এখানে কিন্তু কভার করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ক্লাস।